দিচ্ছি, আসলে হাদিয়া নেওয়া হচ্ছে সুন্নত, ঠিক আছে। তারপরে আমি এখন দেখা যাচ্ছে আমি টাকাটা নিলাম, নেওয়ার পরে সোশ্যাল মিডিয়া যে বাইরে আছেন দেখা যাচ্ছে ওনারা এটা অন্যরকম করে তারপরে আর কি এটা করেছে। অবশ্যই যেহেতু এটা আমার দীর্ঘ 1.5 বছরের পরিকল্পনা, আমি তো আর না জেনে বুঝে এরকম সময় নিয়ে বের হচ্ছি না। আমি এমনিতে পার ডে 50, 60, 70 পর্যন্ত হাঁটতে পারি। তো এখন দেখা যাচ্ছে বাইরের দেশের ওয়েদারটা তো একটু ডিফারেন্ট থাকবে, দেখা যাবে অনেক জায়গায় অনেক বেশি গরম, যেমন ইরান, এটা মানে অতিরিক্ত গরম, ঠিক আছে, বাংলাদেশ থেকে। তারপরে অনেক জায়গায় অনেক মানে ঠান্ডা, তো ওয়েদারের সাথে আবার একটু মিশতে একটু সময় লাগবে। তো আমি অ্যাভারেজে আমার 30 কিলোমিটার 32-35 চেষ্টা করব। তো যদি আমি 30 কিলোমিটার অ্যাভারেজ রাখি তাহলে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আমি 2024 ভালোবেসে অনেক মানুষ আসছেন, অনেক মানুষ দোয়া চাইছেন, তারপর আমাকে জড়িয়ে ধরে কান্না করছেন। তো তখন আমি নিজেও কান্না করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অবশ্যই 13 দিন পরে ঢাকায় আসতে পেরেছেন, মানে ঢাকায় আসতে কিন্তু আসলে 13 দিন লাগে না, মানে এই 13 দিন লাগার কারণটা যদি একটু বলতেন। আসলে আমি এসেছি 6 দিনে, তো বাকি সময় আমি এখন কাজ করি একটু ভিসা যেই আমার জটিলতা আছে ওই ডকুমেন্টগুলো আমি সব কিছু রেডি করছি। আর এমনিতে ঢাকা মানে ঢোকার 6 দিনও লাগার কারণ হচ্ছে একটু মানে হাঁটতে একটু আমার সমস্যা হচ্ছিল, তো এই কারণে আর কি, মানে চাপের কারণে এই সোশ্যাল মিডিয়া বাইরে আছেন, তারপরে আমার মানে হাঁটতে আমি যেই গতিটা ছিল ওই গতিটা আর কি আমি গতিতে হাঁটতে পারিনি। আপনার কিছু অভিযোগ ছিল, আমরা যেটা গণমাধ্যমে শুনেছি, আপনার যে অভিযোগটা হয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক ইউটিউবার কিন্তু আপনাকে আসলে দেখা গেল যে গ্রেপ্তার করেছে এমন কিছু ইস্যু, আবার হচ্ছে আপনি ভণ্ডামি করছেন এরকম কোনো ইস্যু আমরা অনেক গণমাধ্যমে দেখেছি, বা অনেক ইউটিউবে কিন্তু আমরা সেই ভিডিওগুলো প্রকাশ করতে দেখেছি। আসলে এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আসলে ঘটনাটা এরকম হয়েছে যে প্রথমে আমি আমার গ্রামে যে থানাটা আছে ওই গ্রামে থানা আমার তথ্যগুলো নেয়, যে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডের তথ্যগুলো এগুলো নেয়, তো ওইটা আবার এডিট করে বলতেছে যে পুলিশ নাকি আমাকে গ্রেফতার করছে। আর এরপরে বাংলাদেশের আমাকে ভালোবেসে অনেক মানুষ আসছেন, অনেক মানুষ দোয়া চাইছেন, তারপর আমাকে জড়িয়ে ধরে কান্না করছেন। তো তখন আমি নিজেও কান্না করে দিচ্ছিলাম। তো ওই কান্নার ভিডিওগুলো আবার এডিটিং করে ছড়ানো হচ্ছে যে আমাকে মাইট দিছে, আমার মেয়েরা আমার টাকা পয়সা রেখে দিছে, তারপরে মানে এরকম ধরনের নিউজ আর কি ছড়ানো হচ্ছে। আসলে এইসব সব হচ্ছে ভুল সংবাদ, এরকম কিছুই আসলে হয়নি আর কি। আচ্ছা, মানে এক ভিত্তিহীন কিছু অভিযোগ আপনি প্রকাশ করতেছেন, এটাই তো? জি জি। আচ্ছা, আরেকটি প্রশ্ন রয়েছে, আপনি তো ঢাকায় এসেছেন, তো এই যে ইন্ডিয়া পর্যন্ত যাওয়ার আপনার কি পাসপোর্ট রেডি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার সেই পাসপোর্টের বিষয়টা একটু ক্লিয়ার করুন। সেটা হচ্ছে এখন যেহেতু আমার ক্যামেরা তাকায় বলুন ভাই, যেহেতু আমার 1 বছরের সফর, তো 1 বছরে ওইরকমভাবে ভিসা দেওয়া হয় না, তো একটা ক্লিয়ারেন্স আমার প্রয়োজন। আর এটার জন্য গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সহকারী জাহাঙ্গীর আলম স্যার উনি আমাকে আশ্বাস দিয়েছেন আমার যে ভিসা জটিলতা যা কিছু মানে আছে মানে ক্লিয়ারেন্স, ওইটা উনি সর্বোচ্চ সহযোগিতা তিনি আমাকে করবেন, এই আশ্বাস তিনি আমাকে দিয়েছেন। আলিফ ভাই, আমরা গুগলে দেখেছি আপনার গ্রাম থেকে মক্কায় যেখানে আপনি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রায় 8,000 কিলো অতিক্রম আর কি, 8,000 কিলো কিছুটা বেশি হবে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা একটি ধারণা করেছি আপনি যদি পার ডে 30 কিলোমিটার হাঁটেন তারপরও আপনার 8 মাসের লেগে যাবে, অনেক সময় লেগে যাবে, 800 দিন লেগে যাবে। হ্যাঁ 800 দিন, তাহলে মানে আপনি 2024 সালে লস করতে পারবেন কিনা? ইনশাল্লাহ অবশ্যই, যেহেতু এটা আমার দীর্ঘ 1.5 বছরের পরিকল্পনা, আমি তো আর না জেনে বুঝে এরকম সময় নিয়ে বের হচ্ছি না। আমি এমনিতে পার ডে 50, 60, 70 পর্যন্ত হাঁটতে পারি। তো এখন দেখা যাচ্ছে বাইরের দেশের ওয়েদারটা তো একটু ডিফারেন্ট থাকবে, দেখা যাবে অনেক জায়গায় অনেক বেশি গরম, যেমন ইরান, এটা মানে অতিরিক্ত গরম, ঠিক আছে, বাংলাদেশ থেকে। তারপরে অনেক জায়গায় অনেক মানে ঠান্ডা, তো ওয়েদারের সাথে আবার একটু মিশতে একটু সময় লাগবে। তো আমি অ্যাভারেজে আমার 30 কিলোমিটার 32-35 চেষ্টা করব। তো যদি আমি 30 কিলোমিটার অ্যাভারেজ রাখি তাহলে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আমি 2024 আমি পবিত্র মক্কায় পৌঁছাবো।
করে হাঁটেন আপনি 2024-এ তো আপনি পারবেন না, কারণ এবারে যদি 30 করে হাঁটা হয় নর্মাল, তাহলে যেহেতু এখনো আমার কাছে 11 মাস সময় আছে, ঠিক আছে, তো এখনো 11 মাস সময়, তো এর মধ্যে মনে করেন 10 মাস ধরলাম, ঠিক আছে, বা 9 মাস, তো 9 মাস যদি হয় তাহলে আমি দেখা যাচ্ছে 27 কিলোমিটার পরে 9 মাসে 7800, 10 কিলোমিটার 27 পরে, 27-এর একটু বেশি। আর তো আমি তো বলেছি যে আমি পার ডে 50, 60, 70 পর্যন্ত হাঁটতে পারি। তো দেখা যাচ্ছে আমি একদিন 50, 60 পর্যন্ত হাঁটলাম, পরের দিন 30 হাঁটলাম, বা কোনো দিন রেস্ট নিলাম। তো আমি অ্যাভারেজে যেরকমই হোক, তা আমি অ্যাভারেজে চেষ্টা করব ওই 30, 32, 35 এরকম রাখার আর কি। আমি আগে পৌঁছে যাবো। নাঙ্গলকোট থেকে ঢাকায় এসে পৌঁছেছেন প্রায় 150 কিলো রাস্তা, জি, প্রায় 13 দিন সময় নিয়েছেন। না, 13 দিন তো আমার লাগেনি, আসলে আমি হেঁটে যে আসলাম, ঠিক আছে, তো হাঁটার মধ্যে আমি সময় নিয়েছি মাত্র 6 দিন হাঁটছি। এর মধ্যে তারপরে আমি 2 দিন গরিপুরে, আসলে আমি কখনো মিডিয়া দেখিনি, আমি ক্যামেরাও দেখিনি, তো এর কারণে আমি একটু ক্যামেরার থেকে আড়ালে ছিলাম 2 দিন ইয়াতে গরিপুর। এত গোপনে ছিলেন? জি, মানে তারপর মানে আমি চেষ্টা করেছিলাম ক্যামেরা থেকে দূরে থাকার জন্য, তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, তারপরে আমি আর কি পারলাম না। তো এখানেও আজকে এই যে আমি চেষ্টা করেছিলাম যে ক্যামেরা থেকে আড়ালে থাকার জন্য, আজকে আমি পারলাম না। আসলে এটা হচ্ছে মানুষের ভালোবাসা, জি, আপনাকে অবশ্যই, মানুষ যারা ভালোবাসে অবশ্যই। তারা অবশ্যই আপনার কাছে ছুটে আসে। তো আমরা জানতে চাইবো আপনি তাহলে এখন প্রতিদিন আমি যে আমার যে ভিসার যে ডকুমেন্টগুলো এগুলো আর কি আমি রেডি করতেছি, তো এর জন্য যদি আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে পারতাম, এগুলো থেকে একটু দূরে থাকতে পারতাম, আমার ডকুমেন্টগুলো আর কি যেগুলো আমার প্রয়োজন ওগুলো একটু আর কি রেডি করতে একটু আমার মানে একটু ভালো হইতো আর কি, যদি আমি ইয়ে করতে পারতাম আর কি। এখন এইভাবে আমার সময়গুলো আর কি একটু নষ্ট হচ্ছে। আচ্ছা, আমরা ওই বিষয়ে কথা বলবো, তার আগে জানতে চাইবো আপনি প্রতিদিন যদি এভারেজ 60 কিলো করে হাঁটেন তাহলে আপনার কি পরিমাণ সময় লাগতে পারে, কত ঘন্টা সময়? প্রতিদিন 60 কিলোমিটার লাগলে তো দেখা যাচ্ছে 6 মাসের মধ্যেই পৌঁছে যাব। 6 মাসের মধ্যে পৌঁছা যাবে, ঠিক আছে, কিন্তু আপনার সময় মনে করেন আমি আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এইটা সবগুলো নিয়ে আমি প্ল্যান করে রেখেছি, তো আমি প্ল্যানের বাইরে তার আমি বাইর হচ্ছি না, ঠিক আছে। তো এই সব কিছু আমার প্ল্যানিং করা, আর আমি যে ক্লিয়ারেন্সটা নিব ওই ক্লিয়ারেন্সটার মধ্যে সব আমার প্ল্যান দেওয়া থাকবে। তো প্ল্যান ছাড়া তো ওইভাবে ছাড়া তো আর আমাকে ক্লিয়ারেন্স দিবে না। তো আমি আমার ওই যে ক্লিয়ারেন্সটা দিব, ও ক্লিয়ারেন্সটা নিব, আমার তো একটা লেটার দিতে হবে, ওইখানে আমি আমার সব প্ল্যানগুলো আমি ওখানে লিখে তারপর ওনাদেরকে লেটারটা দিব, তারপরে আমাকে ক্লিয়ারেন্সটা দিবে। আপনি তো ঢুকবেন বেনাপোল দিয়ে, যে বেনাপোল, তারপরে ওয়াগাপাড়া দিয়ে পাকিস্তান, তাফতার বাড়া দিয়ে এইভাবে বেনাপোল দিয়ে পাকিস্তানে ওই ইন্ডিয়া যে যদি আপনি নদী পার হন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু বেনাপোল দিয়ে ঢুকতে হলে পদ্মা সেতু পাড়ি দিতে হবে। আসলে এখন একটা বিষয় হচ্ছে, দেখো, যখন আপনার পদ্মা সেতু ধরেন ছিল না, তখন আপনি এই যে পদ্মা সেতু মানুষ পার হইতো কীভাবে? এই যে বাসে আমরা উঠতাম, ধরেন বরিশাল যাবেন বা খুলনায় যাবেন, তখন আপনি দেখা যাচ্ছে বাসে যাবেন আপনি, তখন তার পদ্মা সেতু ছিল না, তো আপনি ফেরিতে বাস উঠে তারপর আপনি নদী পার হচ্ছেন। এখন যেটার ব্যবস্থা নাই, অবস্থা নাই, সেটা তো আমার ওইভাবেই যেতে হবে। আপনি তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, হ্যাঁ, এটা পায়ে হেঁটে, এটা তো আমি সর্বোচ্চ চেষ্টা করব। এখন মাননীয় প্রধানমন্ত্রী ওনারা যদি একটু সহযোগিতা করেন, এই যে পদ্মা সেতুটা আছে আমাদের স্বপ্নের সেতু, তো এই সেতুর উপর যদি আমাকে যদি পারমিশন দেওয়া হয় যে আমি হেঁটে যেতে পারবো, তাহলে হয়তো আমি উপকৃত হতাম, ভালো হতো। মনে করেন আপনি আপনার হজ যাত্রায় সফল হয়েছেন, আপনি গিয়েছেন, হজ শেষ করে কিভাবে ব্যাক করবেন? হজ শেষ করে সম্পূর্ণ করে কিভাবে ব্যাক করবেন, বিমানে না আমার পায়ে হেঁটে? তো আসলে এটা 1 বছরের একটা পরিকল্পনা। এখন দেখা যাচ্ছে আমি এটা প্রথমেই চেষ্টা করেছিলাম যদি আমি ওইখানে যাওয়ার পরে যদি আবার ইয়াতে ব্যাক করতে পারি, মানে হাইটা বা সাইকেলে যদি ব্যাক করতে পারি তাহলে হলো। কিন্তু এখন দেখা যাচ্ছে আমি ওই পর্যন্ত গেলাম, যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার হয়তো ইন্ডিয়ান বা অন্য দেশের ইয়া থেকে আমাকে হয়তো ব্যান করে দিতে পারে, যার কারণে হয়তো হবে না, তো আবার বিমান থেকে হয়তো ফিরতে হবে। ভাইয়া, ছোট করে আমার একটু প্রশ্ন রয়েছে, অনেকেই কিন্তু সেই প্রশ্নগুলো করতেছে কমেন্ট সেকশনে। যে প্রশ্নটা হচ্ছে, আপনি এই যে 8000 কিলোমিটার রাস্তা নিয়ত করেছেন হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে, যে প্রশ্নটা হচ্ছে আপনার এই যে খাওয়া দাওয়ার যে বিষয়টা, টাকা পয়সাটা কি করে আসে? আসলে আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি ম্যানেজ। তো আমার নিজেরও কিছু টাকা আছে, তার বাইরে থেকেও আছে। তো বাইরে থেকে একজন ভাই আছেন যিনি আমাকে এই সফরে যত টাকা খরচ হবেন তিনি আমার পাশে আছেন। আচ্ছা, অনেকেই অভিযোগ করেছেন যে যখন রাস্তায় কোনো হুজুর বা কোনো ইমাম একটু মুনাজাত ধরে বা কান্না করে হয়তো বা কিছু হাতে টাকা দেয়, এরকম কোনো সিচুয়েশন আছে কিনা? আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আসলে হাদিয়া নেওয়া হচ্ছে সুন্নত, ঠিক আছে। তারপরে আমি এখন দেখা যাচ্ছে আমি টাকাটা নিলাম, নেওয়ার পরে সোশ্যাল মিডিয়া যে বাইরে আছেন দেখা যাচ্ছে ওনারা একটা
এটার অন্যরকম ইয়ে করে তারপরে আর কি এটা ইয়ে করে ছড়াবে। হ্যাঁ, তো এখন হাদিয়া নেওয়াটা কিন্তু সুন্নত, ঠিক আছে। এখন আমি তারপরে আমি যারা দিচ্ছেন আমি বলতেছি যে খুশি হয়ে যে আপনি খুশি, আপনি দিতে চাচ্ছেন, আমি খুশি হয়েছি, আমার লাগবে না। তো এর বাইরেও কিছু মানুষ ভালোবেসে অনেক ইয়ে করে তারপর ওনারা দিচ্ছেন, তারপরে এটা না ছাড়া দেখতেছি আর উপায় নেই, তারপরে আমি নিচ্ছি আর কি। এখন আমি হাদিয়া নেওয়া তো সুন্নত, তো আমি তাদেরকে নাও করতে পারি না। এখন ক্যামেরা মানে আজকে কি বলবো, মানে বলার মতো কিছু নাই। আচ্ছা, আরেকটি প্রশ্ন রয়েছে, অনেকের যে অভিযোগটা যে আপনার হজে যাওয়ার বয়স হয়েছে কিনা, এক। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনি বিয়ে, আসলে এগুলো নিয়ে আমি বিগত সময় আমি অনেকজন আলেমের সাথে একটা জালগুড়িতে একটা বৈঠক বসি, অনেকজন আলেম ছিলেন সেখানে, মিনিমাম 20-25 জন হবে। তো সবার সাথে আলোচনা করে আমি তাদেরকে এটাও বলেছি, যদি আমি যদি এটাতে আমার সব কিছু আমি যদি ঠিক না থাকি, ঠিক আছে, আমার সব কিছু আমি শেয়ার করি তাদেরকে, যদি আমি ঠিক না থাকি তাহলে আমি এই সফর আমি যাব না।